হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ট্রান্সফরমার বিষয় সম্পর্কে জানব। ট্রান্সফরমার নামটা থেকেই তোমরা বুঝতে পারছো যে ট্রান্সফরমার কি করবে না কোনো কিছুকে ট্রান্সফার করবে। তো কি ট্রান্সফার করবে না পাওয়ার ট্রান্সফার করবে। ঠিক আছে, এই পাওয়ার ট্রান্সফারটা কিভাবে হয়, ট্রান্সফরমারটা কোন প্রিন্সিপালের উপর কাজ করে, কত টাইপের ট্রান্সফরমার হয়, এই জিনিসগুলো আমরা আজকে এই ভিডিওতে জানছি। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে ট্রান্সফরমারের ডেফিনেশন বা ট্রান্সফরমার কাকে বলে। বাংলাতে ট্রান্সফরমারের অর্থ হলো রূপান্তর। A transformer is a device that transfer electrical energy from one AC circuit to one or more other circuit is called transformer. যখন ট্রান্সফরমার আমরা যদি দেখি তখন দেখতে পাবো ভেতরে এর দুটো মেন পার্ট থাকে, একটা হচ্ছে ওয়াইন্ডিং, একটা হচ্ছে যে কোর। এই যে এই জিনিসটা থাকে এটাকে বলে কোর, আর এর যে দুদিকে দুটো কয়েলের মতন করা থাকে এটাকে বলে ওয়াইন্ডিং। এই যে দুটো কয়েল করা আছে এইগুলো হচ্ছে যে একটাকে প্রাইমারি কয়েল বলে, একটাকে সেকেন্ডারি কয়েল বলে। এর ইউজটা কিভাবে করি না, এর ইউজ আমরা যেখানে আমাদের ফ্রিকোয়েন্সিটাকে ফিক্স রেখে এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রিক্যাল এনার্জিকে ট্রান্সফার করতে হবে, সেই সমস্ত জায়গাতে আমরা কি করি না ট্রান্সফরমার ব্যবহার করি। ট্রান্সফরমার মেইনলি কি করে না ট্রান্সফরমার ভোল্টেজটাকে স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করতে পারে। যদি আমার ইনপুটে ভোল্টেজ বেশি থাকে, আউটপুটে যদি আমার ভোল্টেজ কম দরকার হয়, তাহলে ট্রান্সফরমার স্টেপ ডাউন করে ভোল্টেজটাকে আউটপুটে কমিয়ে দিতে পারে। আবার যদি আমার আউটপুটে ভোল্টেজের বেশি দরকার হয় তখন স্টেপ আপ করে ট্রান্সফরমার ইনপুটের থেকে ভোল্টেজটাকে বাড়িয়ে দিতে পারে। দেখো ইউজে লেখা আছে ট্রান্সফরমার মেইনলি ইউজ টু ইনক্রিজ অর ডিক্রিজ ভোল্টেজ লেভেল উইদাউট চেঞ্জিং দ্য ফ্রিকোয়েন্সি। আমরা জানি এসি কারেন্টের একটা ফ্রিকোয়েন্সি আছে, 50 হার্টজ ফ্রিকোয়েন্সি আছে। তো ইনপুটে আউটপুটে, এখানে ইনপুটের সাথে আউটপুটের দেখো কোনো কিন্তু লিংক নেই। ইনপুটের কয়েল আর আউটপুটের যে কয়েল আছে এই দুটো কয়েল কিন্তু ডিফারেন্ট করা আছে কে দিয়ে, কোডটা দিয়ে। তো যেহেতু এরকম ডিফারেন্ট করা আছে, এখানে আমার পাওয়ার ট্রান্সফারটা কিভাবে হবে না পাওয়ার ট্রান্সফারটা হবে আমার এই প্রাইমারি কয়েল থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ড আমরা যখন এসি কারেন্ট পড়েছিলাম তখন দেখেছিলাম একটা কয়েলে আমরা যখন কারেন্ট দিই তখন তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড আর কিছু ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে। এই যে ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি করলো, যখন এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে অন্য আরেকটা কয়েলকে আমরা আনবো, তখন এই কয়েলটা কি করবে না প্রথম ম্যাগনেটিক কয়েলের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে সেটা ফ্লাক্সগুলোকে কাট করবে, কাট করে এই নিজের মধ্যে একটা ইএমএফ ইনডিউস করবে, একটা ইএমএফ ইনডিউস করবে। ঠিক আছে, এই ইএমএফটা কোন দিকে ইনডিউসড হবে না, এই ইএমএফ এর দিক আমরা জানি যেদিকে আমাদের কারেন্টটা ফ্লো হয় তার অপোজিট দিকে ইনডিউস ইএমএফ এর দিক হয়। তো এইভাবে পাওয়ারটা মানে ইলেকট্রিকটা একটা জায়গা থেকে আরেকটা কয়েলে ট্রান্সফার হয়। এবার এর ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা দেখে নিচ্ছি। না আমরা যখন এসি সার্কিট পড়েছিলাম তখন আমরা দু রকমের জিনিস পড়েছিলাম, যে একটা মিউচুয়াল ইন্ডাকশন আর একটা হচ্ছে সেলফ ইন্ডাকশন। এই গোটা ট্রান্সফরমার আমার কিন্তু ওয়ার্ক করে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড মিউচুয়াল ইন্ডাকশনের উপর। ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর মিউচুয়াল ইন্ডাকশন এই দুটো প্রিন্সিপালকে মিলিয়ে আমার ট্রান্সফরমারটা কাজ করে। আমরা আরেকটা জিনিস জানি যে ওহমের সূত্র অনুযায়ী ভোল্টেজ আর কারেন্ট সবসময় কি হয় না একে অপরের সাথে সমানুপাতিক হয়। যদি ভোল্টেজ বাড়ে তাহলে কারেন্টটা অবশ্যই বাড়বে, আবার যদি ভোল্টেজ কমে তাহলে কারেন্টটা কমবে। কিন্তু এখানে আমাদের ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টের সম্পর্কটা একটু আলাদা। ভোল্টেজ আর কারেন্টের সম্পর্ক হচ্ছে যে ভি ভ্যারিজ অ্যাজ 1/I। যদি ভোল্টেজ বাড়ে তাহলে কারেন্টটা কমবে, যদি ভোল্টেজটা কমে তাহলে কারেন্টটা কমবে। আমার আউটপুটে যদি ভোল্টেজ আমার বেশি দরকার হয় তাহলে আমি কিন্তু কারেন্টটা আউটপুটে কম পাবো। আবার যদি আউটপুটে ভোল্টেজটা আমি কম পাই তাহলে কিন্তু কারেন্টটা বেশি পাবো। তা সেই অনুযায়ী আমার যেমন দরকার ভোল্টেজ বেশি কারেন্ট কম বা ভোল্টেজ কম কারেন্ট বেশি, সেই অনুযায়ী আমি ট্রান্সফরমারটাকে স্টেপ ডাউন বা স্টেপ আপ করে পরে ব্যবহার করতে পারি। এবারে ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখে নিচ্ছি। দেখো ওয়ার্কিং প্রিন্সিপাল তিনটে জিনিস মনে রাখলে কিভাবে কাজ করে সিম্পল আমরা মনে রাখতে পারবো। প্রথমে লেখা আছে দেখো ট্রান্সফার অফ ইলেকট্রিক এনার্জি ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার। এটা একটা সার্কিট প্রাইমারি, এটা একটা সার্কিট ধরো, যেটা সেকেন্ডারি আছে সেটা আরেকটা সার্কিট। এই দুটো সার্কিট কি হচ্ছে ট্রান্সফার ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম
ওয়ান সার্কিট টু অ্যানাদার। এখানে যে ইলেকট্রিক এনার্জিটা আছে সেটা ট্রান্সফার হবে এই কোরের মাধ্যমে গিয়ে এই সেকেন্ডারিতে। আচ্ছা, এই কোরটা কি জন্য থাকে বলো তো? কোরটা থাকে আমরা যদি কয়েলগুলো ওপেনলি রাখি তাহলে আমার দেখো এই যে এইদিকে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়েছে, এই ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফ্লাক্স আমার নর্থ পোল সাউথ পোল তৈরি করছে। আবার যখন এই এসি কারেন্টের দুটো ডাইরেকশন থাকে আমরা জানি, একটা সাইকেলে দুটো ফেজ হয়, একবার ক্লকওয়াইজ হয় একবার অ্যান্টি ক্লকওয়াইজ হয়। তো যখন ক্লকওয়াইজ হচ্ছে তখন আমার যেদিকে নর্থ পোল সাউথ পোল তৈরি হয়, যখন অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যায় তখন তার অপোজিট দিকে নর্থ পোল সাউথ পোল তৈরি হচ্ছে। তো যখন আমার এই কোরটা থাকবে না তখন আমার এই ম্যাগনেটিক ফ্লাক্সগুলো সব ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু দ্বিতীয় যে কয়েলটা আছে সেটা দ্বারা কাট হবে না। কিছু কিছু ম্যাগনেটিক ফ্লাক্স আমার শুধুই নষ্ট হয়ে যাবে। তো যাতে আমার কোনো ম্যাগনেটিক ফ্লাক্স নষ্ট না হয়ে যায়, ম্যাগনেটিক ফিল্ডটা যাতে আমার বাইরে বেরিয়ে যেতে না পারে, কোনো লস যাতে না হয়, সেই জন্য আমরা এই ম্যাগনেটিক ফিল্ডটাকে আবদ্ধ করার জন্য একটা কোর তৈরি করি। যেটা কি করে না, আমার এই প্রাইমারি কয়েলে যখন আমরা কারেন্ট দিচ্ছি তখন যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা যাতে পুরোটাই সেকেন্ডারি কয়েলের মধ্যে দিয়ে পাস হতে পারে। 2 নম্বরে দেখো আছে ট্রান্সফার ইলেকট্রিক্যাল পাওয়ার থ্রু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা আমরা আগেই বললাম যে এই প্রথম কয়েলটাতে আমি যদি কারেন্ট দিই তাহলে এই একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি হবে। ইলেকট্রোম্যাগনেট তৈরি হলে এর চারপাশে একটা নর্থ পোল সাউথ পোল তৈরি হবে, এই একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট করবে। এই ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স গুলো এই কোর দিয়ে পরে পাস হবে। এই কোর দিয়ে পরে পাস হয়ে পরে এই দ্বিতীয় যে সেকেন্ডারি যে কয়েল আছে সেই সেকেন্ডারি কয়েলের মধ্য দিয়ে যাবে। তাহলে সেকেন্ডারি কয়েল কি করছে না, এই ফ্লাক্স গুলোকে কাট করছে। যত পরিমাণ ফ্লাক্স এখানে যাবে তত পরিমাণ ফ্লাক্সকে এই সেকেন্ডারি কয়েলটা কি করবে, কাট করবে। এই সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্ন যত বেশি বা যত কম হবে তত বেশি বা কম পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্সটাকে এই কাট করতে পারবে। তারপর এখানে একটা ইএমএফ তৈরি হবে। এই ইএমএফটা থেকে আমরা যে আউটপুটে যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা পাই। তিনে কি লেখা আছে, টু সার্কিট আর লিঙ্ক উইথ মিউচুয়াল ইন্ডাকশন। লিঙ্ক মানে যোগ করা। তাহলে আমার এই যে দুটো সার্কিট আছে প্রাইমারি দিকে আর সেকেন্ডারিতে, এই যে দুটো সার্কিট আছে, এদিকে আমরা সাপ্লাই দেবো, এদিকে আমরা আউটপুট পাবো, এখানে লোড যা আছে সেটা হবে। তো এই যে দুটো সার্কিট আছে এই দুটো সার্কিট আমার যোগ আছে কিভাবে, কোনো তো ওয়্যার দিয়ে যোগ নেই, ওয়্যারলেস ভাবে আছে। তাহলে এই ওয়্যারলেস ভাবে যোগ হওয়ার পদ্ধতিটাকে আমরা বলি মিউচুয়াল ইন্ডাকশন, যেটা আমরা এসি সার্কিটে আগে পড়ে এসেছি। তাহলে মিউচুয়াল ইন্ডাকশনটা কিভাবে হয় না, যখন দুটো কয়েল পরস্পর একটা নির্দিষ্ট দূরত্বে থাকে তখন প্রথম কয়েলটাতে যদি আমি কারেন্ট দিই তখন সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে তার চারপাশে। সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী আমি যদি অন্য কোনো কয়েলকে নিয়ে আসি তাহলে সেই কয়েলের মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো ওই কয়েলটা দ্বারা কাট হবে ততটা পরিমাণ ইএমএফ এই ম্যাগনেটিক দ্বিতীয় যে কয়েলটা আছে সেই কয়েলটাতে জমা হবে, যেটাকে আমরা বলি ইনডিউসড ইএমএফ। এই ইনডিউসড ইএমএফ এর জন্যই আমরা আউটপুটে লোড বা ভোল্টেজ একটা পাই। ট্রান্সফরমারের টাইপ দেখে নিচ্ছি। দেখো ট্রান্সফরমারকে আমরা বিভিন্ন রকম ভাবে ভাগ করতে পারি। এর ভোল্টেজ এর উপর ভিত্তি করে ভাগ করতে পারি, এর ওয়াইন্ডিং এর উপর ভিত্তি করে ভাগ করতে পারি, ইনস্টলেশন লোকেশন অনুযায়ী একে আমরা ভাগ করতে পারি। তো মেইনলি ট্রান্সফরমারকে তিনটে ভাগে ভাগ করেছি। দেখো, অ্যাজ পার ফেজ, অ্যাজ পার কোর, অ্যাজ পার কুলিং মেথড। অ্যাজ পার ফেজ অনুযায়ী আমরা আবার এটা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ, একটা হচ্ছে থ্রি ফেজ। অ্যাজ পার কোর টাইপ আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কোর টাইপ ট্রান্সফরমার, একটা হচ্ছে সেল টাইপ ট্রান্সফরমার। অ্যাজ পার কুলিং মেথড অনুযায়ী আমরা ট্রান্সফরমারকে তিনটে ভাগে ভাগ করতে পারি, সেলফ কুল, এয়ার কুল, অয়েল কুল। ভোল্টেজ অনুযায়ী যদি আমরা ট্রান্সফরমারকে ভাগ করি আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে স্টেপ আপ, একটা হচ্ছে স্টেপ ডাউন। যখন আমার ভোল্টেজটা বেশি দরকার হবে তখন সেটা স্টেপ আপ ট্রান্সফরমার, যখন ভোল্টেজটা আউটপুটে কম হবে তখন সেটা হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমারটা একটু ডিটেইলসে আমরা বুঝে নিচ্ছি। যে যখন আমরা দেখেছি যে ট্রান্সফরমারের দুটো কয়েল থাকে, দুটো ওয়াইন্ডিং আছে, একটা হচ্ছে যে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। তো প্রাইমারিতে একটা নির্দিষ্ট নাম্বার অফ টার্ন থাকে, সেকেন্ডারিতে একটা নির্দিষ্ট নাম্বার অফ টার্ন থাকে। যখন প্রাইমারির নাম্বার অফ টার্ন বেশি হবে, প্রাইমারির নাম্বার অফ টার্ন বেশি হবে সেকেন্ডারির নাম্বার অফ টার্নসের থেকে, মানে সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস কম থাকবে। ধরো প্রাইমারিতে নাম্বার অফ টার্নস আছে 600টা, তখন সেকেন্ডারিতে নাম্বার অফ টার্ন আছে 100টা কি 200টা। তাহলে এখানে কি হলো না, প্রাইমারিতে বেশি হলো সেকেন্ডারিতে কম হলো। তার জন্য কি হচ্ছে না, আমার এখানে আউটপুটে ভোল্টেজটা কম পাচ্ছি, সেটাকে জন্য কি বলছে স্টেপ ডাউন ট্রান্সফরমার।
তখন সেটা কি হয়ে গেল স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর স্টেপ আপটা কখন হবে না যখন আমার প্রাইমারিতে নাম্বার অফ কয়েল এর টার্ন সংখ্যাটা কম আছে আর সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস বেশি আছে, তখন কি হবে না ভোল্টেজটা বেশি পাবো, তখন হবে স্টেপ আপ ট্রান্সফরমার। মানে ধরো এখন এখানে আছে 250টা, সেকেন্ডারিতে আছে হয়তো আমার 400টা, তাহলে এই যে 250টা থেকে 400টা টার্নটা বেড়ে গেল, তাহলে আমার ভোল্টেজটাও কি হবে সেই অনুযায়ী বেড়ে যাবে। এবার বেস্ট অফ ওয়াইন্ডিং দেখো নরমালি আমাদের স্টেপ আপ স্টেপ ডাউনে আমরা কি দেখলাম যে দুটো আমাদের কয়েল আছে। অটো ট্রান্সফরমার আমাদের একটাই কয়েল থাকে, অটো ট্রান্সফরমারে আমার একটাই কয়েল থাকে, সেই কয়েলটা থেকেই আমি যখন মন যাবে তখন সেটাকে স্টেপ আপ হিসেবে ব্যবহার করতে পারবো, যখন মন যাবে আউটপুটে সেটাকে আমি তখন স্টেপ ডাউন হিসেবে ব্যবহার করতে পারবো। অটো ট্রান্সফরমারে আমার কিন্তু একটাই কয়েল থাকবে, মনে রাখবে স্টেপ আপ স্টেপ ডাউনে আমার দুটো কয়েল থাকবে। ইনস্টলেশন লোকেশন অনুযায়ী আমরা ট্রান্সফরমারকে চারটা ভাগে ভাগ করতে পারি: পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, প্রোটেকশন ট্রান্সফরমার আর মেজারমেন্ট ট্রান্সফরমার। এগুলো একটু ডিটেইলসে জেনে নিচ্ছি। পাওয়ার ট্রান্সফরমার কোথায় থাকে না যেখানে আমার জেনারেট হচ্ছে, কারেন্ট যেখানে জেনারেট তৈরি হচ্ছে সেখানে আমার পাওয়ার ট্রান্সফরমার থাকবে। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কোথায় থাকবে না ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার যেখান থেকে আমার কারেন্টটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, তাহলে আমাকে বেশি ভোল্টেজটাকে কম ভোল্টেজে করে তারপরে যে আমার ডোমেস্টিক ঘর আছে সেই ঘরগুলোতে পাঠাতে হবে, তখন আমার সেই জায়গায় আমার যে ট্রান্সফরমারটা থাকবে সেটাকে তখন বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। প্রোটেকশন ট্রান্সফরমার না যদি আমাকে কোনো জিনিসকে প্রোটেকশন করার জন্য ট্রান্সফরমারটা ব্যবহার করা হয় তখন সেটাকে বলবো প্রোটেকশন ট্রান্সফরমার। মেজারমেন্ট ট্রান্সফরমার কি না যখন আমি কারেন্ট ভোল্টেজ পাওয়ার এগুলো কোনো একটা ট্রান্সফরমার দিয়ে মেজার করব তখন যে ট্রান্সফরমারটা তখন সেই ট্রান্সফরমারটাকে বলা হচ্ছে মেজারমেন্ট ট্রান্সফরমার। এরপরে আমরা ট্রান্সফরমারের লসগুলো জেনে নিচ্ছি। ট্রান্সফরমারের মেইনলি দু ধরনের লস হয়, একটা হচ্ছে ওয়াইন্ডিং লস, একটা হচ্ছে যে কোর লস। যেহেতু দুটোই মেইন পার্ট থাকে কোর আর ওয়াইন্ডিং, তাহলে আমাদের হয় ওয়াইন্ডিং লস আর কোর লস, এগুলোই হবে। এই ওয়াইন্ডিং লসকে আমরা আবার কপার লস বলি। কেন না আমার যে কয়েলটা তৈরি হচ্ছে সেটা কপার ওয়্যার দিয়ে তৈরি হবে, সেই জন্য এই ওয়াইন্ডিং লসটাকে কপার লস বলে। আর কোর লসটাকে বলা হয় আয়রন লস, কারণ আমার যে কোরটা এই কোরটা আয়রন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। এই আয়রন লসকে আমরা দুটো ভাগে ভাগ করা যায়, হিস্টেরিসিস লস আর একটা হচ্ছে যে ইডি কারেন্ট লস। হিস্টেরিসিস লস একটা, এটা হচ্ছে ইডি কারেন্ট লস। এই দুটোই হয় এই আয়রন লসের জন্য। তো হিস্টেরিসিস লস আর ইডি কারেন্ট লস এগুলোকে আমরা মিনিমাইজ করতে পারি। কিভাবে মিনিমাইজ করতে পারি না যদি হিস্টেরিসিস লসকে মিনিমাইজ করতে হয় তাহলে আমার এই যে আয়রনটা যেটা কোরটা নিয়েছি সেই কোরটা আমার যে ম্যাটেরিয়ালটা চুজ করতে হবে সেই ম্যাটেরিয়ালটা নিতে হবে সফট আয়রন। কেন না আমরা হিস্টেরিসিস লসটা কি জন্য হয় যখন আমরা এই ওয়াইন্ডিংটাতে যখন আমরা কারেন্ট দিই তখন কি হয় না এই নর্থ পোল সাউথ পোল বারবার চেঞ্জ করতে থাকে। তাহলে এই নর্থ পোল সাউথ পোল বারবার চেঞ্জ হলে কি হবে না কারেন্টের ডাইরেকশনটাও বারবার চেঞ্জ হবে। আর কারেন্টের ডাইরেকশন মানে আমরা কি জানি ফ্লো অফ ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের ফ্লোটাও চেঞ্জ হবে। তাহলে ইলেকট্রনের ফ্লো চেঞ্জ হলে এখানে কি হচ্ছে না বারবার ছোটাছুটি করবে ইলেকট্রনগুলো এইদিকে ওদিকে, তার জন্য একটা হিট তৈরি হবে। এই হিটটা আমার লস হিসেবে বেরিয়ে যাবে। তো যদি সফট আয়রন ব্যবহার করা হয় তাহলে আমার এই হিটটা অতটা হবে না, হিস্টেরিসিস লসটা কম হবে। ইডি কারেন্ট লস কমানোর জন্য আমার এই যে কোরটা আছে এই কোরটাকে ল্যামিনেট করতে হবে, আর এই কোরের যে সাইজটা থিকনেসটা সেটা কি করতে হবে না কমাতে হবে। তাহলে কোরের থিকনেসটা কমাতে গেলে আমার কি করতে পারি না আমার এই যে কোরটা আছে এই বড় কোরটা না করে কোরটাকে পাতলা পাতলা একটা আলাদা আলাদা ছোট ছোট টুকরোতে বা সেলে ভাগ করে নিতে পারি অনেকগুলো, ঠিক আছে। তাহলে আমার কি হবে না ইডি কারেন্ট লসটা কমে যাবে। তাহলে ইডি কারেন্ট লস কমানোর জন্য আমাদের যে কোরটা আছে সেই কোরটাকে আমরা পাতলা পাতলা অনেকগুলো সেলে ভাগ করি, আর দ্বিতীয় হচ্ছে যে কোরটা ল্যামিনেট করে দিই। আর হিস্টেরিসিস লস কমানোর জন্য আমরা কি করি না সফট আয়রন ম্যাটেরিয়াল ব্যবহার করলে হিস্টেরিসিস লসটা কমে যাবে। আজকে আমাদের যে ট্রান্সফরমারের এই ভিডিওটা এটা আমরা এখানে শেষ করছি। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।